স্যারের সাথে একসাথে নিয়ে চলে এসেছি ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন ক্লাস। হ্যাঁ, স্বাগত সবাইকে। আমি অভিষেক ধারা, স্যার রনিত স্যার। আমরা তোমাদেরকে যে মক টেস্ট দিয়েছিলে তার উপর ভিত্তিতে কিছু ডাউটস দেখলাম তোমাদের সকলের হচ্ছে। আজ তোমাদেরকে আমরা পুরো প্যাটার্ন ওয়াইজ কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমে কিভাবে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, কোথা থেকে কত মার্কসের প্রশ্ন আসে সেই নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত, কোন চ্যাপ্টারের উপর কোন জিনিসটা পড়লে আমরা ভালো স্কোর করতে পারবো সেই নিয়ে আলোচনা করব। তার আগে একটা বলে রাখি, তোমরা যেহেতু প্রথমবার বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের খাতাটা খুব সুন্দর করে করতে হবে। যেমন তোমাকে পারফেক্ট মার্জিন দিতে হবে, তোমার হাতের লেখা স্পষ্ট করতে হবে এবং চেষ্টা করবে প্রত্যেকটা বিভাগের প্রশ্নের উত্তরগুলো একই জায়গায় রাখার। শুরু করি আমাদের আজকের সেশন। তাহলে আজকে স্যার যেমন বললেন, আমরা চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কত প্রশ্ন আসবে বা কোন চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে একটা ছোট করে আলোচনা করে। দেখো, আমরা এখানে এই রিডিউস সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে সেগুলো এখানে সব দেখতে পাচ্ছি। পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা। এখান থেকে দেখো মূলত এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5, 8 এবং 4 মার্কস করে প্রশ্ন আসছে, যেখানে মূলত দেখো ছোট প্রশ্নই কিন্তু বেশি আসছে। যেমন প্রথম চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে না। আবার রাসায়নিক গণনা থেকে আমরা দেখবো 1 নম্বর আর একদম বিভাগ ঘ মানে গ্রুপ ডি তে যে বড় প্রশ্ন সেইগুলোই কিন্তু আমরা বেশিরভাগ পাবো। পদার্থবিদ্যা এই সেকশনে আমাদের দুটো চ্যাপ্টারই আছে, আলো এবং চলতরি। তার দুটোই দেখো খুবই ইম্পর্টেন্ট। 17 মানে 34 নম্বর। আমাদের 90 নম্বর পেপারের মধ্যে যদি আমরা 34 নম্বর দেখি স্যার, তাহলে বোঝাই যাচ্ছে 1/3 তার থেকেও বেশি কিন্তু এখানে এই দুটো চ্যাপ্টার থেকে আসছে। আর রসায়ন, সেখান থেকে আমরা যদি দেখি এই যে 3টে চ্যাপ্টার, পর্যায় সারণী, আয়নীয় এবং সমযোজী বন্ধন এবং তড়িৎ প্রবাহ, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে আমরা 10, 15 এবং 14। তার মানে বুঝতেই পারছো এই দুটো সেকশন কতটা ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা যে আলোচনাটা করব সেটা কিন্তু যেই টপিক গুলো বা যেই চ্যাপ্টার গুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলো থেকেই আমরা শুরু করব। রাইট, তাহলে স্যার আমরা পদার্থবিদ্যা দিয়ে তাহলে শুরু করা যায়। হ্যাঁ, শুরু করি। প্রথমে আছে আমাদের পদার্থবিদ্যার আলো নিয়ে। তো আমরা আলো চ্যাপ্টারটা সবাই মোটামুটি এখন মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হয়ে গেছি। তো আমরা লাস্ট মিনিটে এসে তোমাদেরকে একটাই কথা বলবো যে আলো চ্যাপ্টারে কিছু কিছু জায়গায় একটু খুব ভালো করে যদি আমরা থরলি পড়ি, তাহলে আলো থেকে এই 17 মার্কস তোলাটা কিন্তু খুব ইজি। যেমন আলোর প্রথমেই আমাদের কি পড়তে হচ্ছে না, গোলীয় দর্পণ ব্যাপারে, দর্পণটা কি সেই ব্যাপারে আমাদের জানতে হচ্ছে। গোলীয় দর্পণের আকার, তার বিভিন্ন জ্যামিতিক ধারণা, এগুলো আমাদের জানতে হচ্ছে। দ্বিতীয়ত আছে গোলীয় দর্পণ কয় প্রকার, উত্তল দর্পণ, অবতল দর্পণ, এবং তাদের মধ্যে তাদের রশ্মির ক্রিয়া, কার অপসারী ক্রিয়া, কার অভিসারী ক্রিয়া, এগুলো জানতে হচ্ছে। আর আমাদের আরেকটা জিনিস জানতে হবে, কিভাবে আমরা দর্পণ চিনব। যদি আমাদের সামনে কোনো দর্পণ দেওয়া হয়, সেটা উত্তল দর্পণ না অবতল দর্পণ, সেটা আমরা কিভাবে জানবো। সেটার জন্য ছোট্ট একটা ছক যদি তোমরা মাথায় রেখে দাও তাহলে খুব সুবিধা হবে। কি না, দর্পণ চেনার উপায় কি না, আমাদের হাতের যে আঙুল আছে সেই আঙুলটাকে যদি দর্পণের খুব কাছে এনে এবার আমরা তার প্রতিবিম্বটাকে যদি লক্ষ্য করি, যদি প্রতিবিম্বটা বস্তুর সমান ও আকারে, সমান আকারের ও সমশীর্ষ হয়, তাহলে বুঝে নেবো দর্পণটি আমাদের সমতল দর্পণ। যদি এই প্রতিবিম্বটা বস্তুর চেয়ে আকারে ছোট হয় ও সমশীর্ষ হয়, তাহলে ভাববো দর্পণটি উত্তল। আবার যদি এই দর্পণটি প্রতিবিম্বটাকে বড় দেখায় ও সমশীর্ষ দেখায়, তাহলে আমরা জেনে নেব দর্পণটি অবতল দর্পণ। এবার আমরা আসবো দর্পণের বিভিন্ন ধারণা থেকে। এবার দর্পণের ব্যবহারগুলো জানবো, যেমন উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়, অবতল দর্পণ কোথায় ব্যবহৃত হয়। যেমন অবতল দর্পণের ব্যবহার কোথায় হয়, কেউ বলতে পারবে আমাদেরকে? তোমরা কেউ জানো অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহৃত হয়? ভেরি গুড। তুমি কে বললে, তোমার নামটা কি? ইস্তিয়াক আলী। কোন স্কুলে পড়ো তুমি? গুড। এরকম যদি তোমরা আমাদের সাথে ইন্টারাকশন করো তাহলে আমাদেরও পড়াতে খুব ভালো লাগে। ভালো কথা। একটা উত্তল দর্পণের ব্যবহার কেউ বলতে পারবে? গুড। তুমি কে? সঙ্গীতা সিনহা। ওকে, কোন স্কুল?
থ্যাংক ইউ। ওকে, চলে আসবো এবার আমাদের লেন্সের কাছে। লেন্স কি? লেন্স হচ্ছে উত্তল লেন্স আর অবতল লেন্স, এইটুকুই আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো এখন এই উত্তল লেন্স আর অবতল লেন্সের ফোকাস বিন্দু, ফোকাস দূরত্ব এগুলো যদি জেনে রাখি আমাদের খুব ভালো হয়। আর একটা জিনিস আমাদের কিছু কিছু জায়গায় এমসিকিউ কোশ্চেনে আসে, যেমন আমাদের কোনো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা, এটা জেনে আমরা সবাই জানি কি সম্পর্ক বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্য। গুড, বাহ, তোমরা ভাই ভালোই প্রিপেয়ার দেখতে পাচ্ছি। তোমার নাম কি? হ্যালো, ও ইস্তিয়াক আলী, গুড। আচ্ছা, তো এগুলো আমরা মোটামুটি জানি। এছাড়াও আমাদের উত্তল লেন্স আর অবতল লেন্সের ব্যাপারে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা কোথায় অবস্থান করালে তার প্রতিবিম্ব গুলো কিরকম হয়, এগুলো এমসিকিউ তেও আসতে পারে, আবার তোমাদের এগুলো ছবি এঁকেও দিয়ে থাকতে পারে। তার জন্য এই ছকটা আমাদের সকলেরই জানা। তার মানে তো কোথায় আসবে না, উত্তল লেন্সের ক্ষেত্রে যদি দেখি, যদি বস্তুকে আমরা অসীম দূরত্বে রাখি তাহলে তার প্রতিবিম্বটা গঠিত হবে আমাদের ফোকাস তলে, এবং সেই প্রতিবিম্বের প্রকৃতি কিরকম হবে, সদ এবং অবশীর্ষ, আর তা হবে বস্তুর তুলনায় আকারে খুব ছোট, মানে খর্বাকার টাইপের। আবার যদি 2f এর বেশি দূরে রাখি তাহলে তার প্রতিবিম্ব গঠিত হবে f এবং 2f এর মাঝে। এক্ষেত্রেও কিন্তু প্রকৃতি একই থাকবে, সদ এবং অবশীর্ষ, পাল্টাবে কি প্রতিবিম্বের বিবর্ধন, মানে এটাও বস্তুর থেকে আকারে ছোট হবে, মানে এর থেকে সামান্য একটু বড়। আবার যদি 2f এর দূরত্বে রাখি তাহলে প্রতিবিম্বের দূরত্ব হবে 2f দূরত্বের বাইরে বা বেশি, তার ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি থাকবে সদ এবং অবশীর্ষ, এবং বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার প্রায় সমান হবে। আবার যদি আমরা বস্তুটিকে f এবং 2f এর মধ্যে রাখি তাহলে তার প্রতিবিম্বের আকার হবে 2f এর থেকে বেশি দূরে, আর তার প্রকৃতি থাকবে সেম, সদ এবং অবশীর্ষ, কিন্তু এক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্ধন কিছুটা বেড়ে যাবে, অর্থাৎ আমরা এর বিবর্ধিত প্রতিবিম্ব দেখব, যেটা খুবই অল্প। কিন্তু যদি ফোকাসে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব গঠিত হবে অসীম দূরত্বে, এবং সদ অবশীর্ষ প্রতিবিম্বের প্রকৃতি হলো এটা অতিমাত্রায় বিবর্ধিত প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। এছাড়াও লেন্স ও ফোকাসের মধ্যে যদি আমরা বস্তুটিকে অবস্থান করাই তাহলে বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্ব কিন্তু সেই দিকেই গঠিত হবে, এবং এক্ষেত্রে আমরা অসদ এবং সমশীর্ষ প্রকৃতির প্রতিবিম্ব পেয়ে থাকবো, যা বস্তু অপেক্ষা অনেক বড় বা বিবর্ধিত হয়ে থাকে। এগুলো হলো উত্তল লেন্স আর অবতল লেন্সে বস্তুর অবস্থান দিয়ে জানা। এছাড়াও আমাদের আলোতে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ কিসের উপর নির্ভর করে, এবং এক্ষেত্রে আমাদের কিছু কিছু 2 মার্কসের কোশ্চেন আসে, যেমন আমাদের আকাশকে নীল দেখায় কেন, চাঁদের আকাশ কালো কেন, বা মহাকাশের আকাশ কালো কেন, বা ধরো তোমাদের একটা নীল বর্ণের আলোর ক্ষেত্রে লাল জবা ফুলকে কেন কালো দেখায়, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের এসে থাকে। তো আমরা যদি আলোটাকে এইভাবে পড়ে ফেলতে পারি তাহলে এই মানে এই সিস্টেম ওয়াইজ, এই প্যাটার্ন ওয়াইজ পড়ে ফেলতে পারি, তাহলে মনে করব যে আমরা আলোর প্রায় অনেকটা প্রশ্নের উত্তর দিয়ে থাকতে পারবো। এক্ষেত্রে আরো একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, প্রিজম, যেটা আমি স্কিপ করে গেছিলাম। তো প্রিজমের ক্ষেত্রে কি হয়, প্রিজমের চ্যুতিকোণ নিয়ে আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে চ্যুতিকোণের একটা ফর্মুলা আছে যেটা আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ডেল্টা। চ্যুতিকোণকে আমরা ডেল্টা দিয়ে রেফার করে থাকি। ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস a, এবং a মানে কি, a মানে হচ্ছে R1 প্লাস R2, অর্থাৎ যদি আপতন কোণ আর প্রতিফলন প্রতিসৃত কোণের মানের দুটোকে যদি আলাদা করে বিয়োগ করে দেওয়া হয় তাহলে আমরা চ্যুতিকোণটা নির্ণয় করে ফেলতে পারবো। এই ক্ষেত্রে তোমাদের কিছু কিছু 2 মার্কসের অঙ্ক থাকতে পারে। তো এই ফর্মুলার দ্বারা যদি আমরা জেনে রাখি তাহলে আমরা সেই অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারবো। চলে আসি আমাদের আলোর একদম শেষ অধ্যায়। এখানে আমাদের এক্স রশ্মি, গামা রশ্মি, অবলোহিত রশ্মি আর অতিবেগুনি রশ্মি, এই সমস্ত যে রশ্মিগুলো আছে এই রশ্মিগুলোর একটা করে ব্যবহার যদি জেনে রাখি আর তাদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু যদি আমরা জেনে রাখি তাহলে আমাদের আলোর 17 মার্কস তোলা কোনো ব্যাপার নয়। চলে আসি আমাদের পরবর্তী পর্ব, অর্থাৎ পরবর্তী অধ্যায়। পরবর্তী অধ্যায় আমাদের কি ছিল না, চলতড়িৎ। চলতড়িতের জন্য আমাদের কি করতে হবে না, চলতড়িতে পড়তে হলে একটু ভালো করে পড়তে হবে, কারণ এখানে কিছু সূত্র আছে। সূত্র তো আর আমরা নিজেদের মতো বানিয়ে লিখতে পারি না, তো সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে পড়ে নিতে হবে এবং পড়ার সাথে সাথে বুঝে ফেলতে হবে। যদি আমরা চ্যাপ্টারটাকে ছোট করে ফেলি তাহলে আমাদের এই এতগুলো সূত্র মনে রাখতে হবে
এগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রেও খুব কাজে লাগবে। যদি আমরা চ্যাপ্টারটাকে ছোট করে বলি, সি ও জে এগুলো আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতরিতের জন্য। এছাড়া এ এফ এফ এই তিনটে জিনিস যদি আমরা জেনে নাই বা বুঝে নিই, তাহলে আবার কিন্তু সূত্র কোন কোনগুলো পড়তে হবে, কি কি পড়তে হবে বুঝতে সুবিধা হবে। কারণ সি ফর হচ্ছে আমাদের কুলম্বের সূত্র, ও ফর হচ্ছে ওহমের সূত্র, আর যে মানে হচ্ছে জুলের যে তিনটে সূত্র আছে সেগুলো। এবার এ মানে হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এফ হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, আর এই এফ এর মানে হচ্ছে ফ্যারাডের সূত্রগুলো। এগুলো আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে কাজে লাগে। এবং এই সূত্রগুলো পড়ে নিলে তাদের যে ফর্মুলা গুলো আছে সেগুলো আমরা ওখান থেকে পাই। যেমন কুলম্ব সূত্র থেকে আমরা কি পাই, এফ ইকুয়ালস টু কে ইন্টু কিউ1 ইন্টু কিউ2 বাই আর। তো এখান থেকে আমরা আধানের অঙ্ক করতে পারি। নেক্সট এখান থেকে আমরা যদি আবার চলে যাই ওহমের সূত্র থেকে আমরা কি পাই, ওহমের সূত্র থেকে পাই ভি ইকুয়ালস টু আই আর। এখান থেকেও আমরা অঙ্ক করতে পারি। তার মাঝে আরো একটা জিনিস, আমাদের প্রত্যেকটা চলতরিতের অঙ্ক করতে হলে আমাদের বিভিন্ন জিনিসের এককগুলোকে খুব ভালোভাবে জানতে হবে। এছাড়াও আমাদের তড়িৎ বিভবের সম্পর্ক আছে, এছাড়া বিভব প্রভেদের সম্পর্ক আছে, তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো জানতে হবে। মেনলি আমরা সূত্র থেকে যে সম্পর্কগুলো পাই সেগুলো বলছি। ওহমের সূত্র থেকে পাই ভি ইকুয়ালস টু আই আর। ঠিক আছে, এবার স্যার আপনি যদি একটু বলেন বদ্ধ বর্তনীর ক্ষেত্রে যে সূত্রগুলো আছে, মানে আমাদের ইএমএফ তড়িৎচালক বল, সেগুলো নিয়ে যদি কিছু বলেন। তাহলে এখানে স্যার যেরকম খুব সুন্দরভাবে দেখলে কিভাবে একটা সংক্ষিপ্তভাবে একটা চার্ট আর কিছু সূত্রর মাধ্যমে আলো এবং তারপরে আমরা তো দেখছি চলতরিতে এই যে সূত্রগুলো পুরো চ্যাপ্টারটা একদম তোমাদের কাছে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরেছে। আশা করছি তোমরা নিশ্চয়ই পয়েন্টগুলো টুকে রেখেছো। এই যে চ্যাপ্টারের যে বিভিন্ন পয়েন্টগুলো স্যার বললেন, এখানে যেরকম সূত্রগুলোর কথা স্যার বলছিলেন, এরপরে যেরকম আর প্লাস আর এই রোধ, আচ্ছা তারপরে আমরা এখানে যে অন্তরীণ মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, একটা তোমার অঙ্ক এরকম স্যার আসতে পারে তাই না, কি ধরো তোমাদের একটা সার্কিট দিয়ে দিল, সেখানে ভি এর মান দিয়ে দিল, আই এর মান দিয়ে দিল, আর রোধ বার করতে দিল। এবার ওখানে দুটো রোধ বার করতে হবে, আভ্যন্তরীণ রোধ আর বাইরে যে রোধটা চলছে সেটা, মানে একটা ক্যাপিটাল আর দিয়ে যেটা ডিনোট করি আর একটা স্মল আর দিয়ে যেটা ডিনোট করি। তো ওইটা আমরা আগের সূত্র থেকে যেটা দেখলাম, ওখান থেকে আমরা আই ইকুয়ালস টু ই বাই আর প্লাস আর দিয়ে বার করে ফেলতে পারি খুব সহজেই। এরকমই আরো এই সূত্রগুলোকে আরো বর্ধিত করলে এগুলো আমরা পেয়ে থাকি। যেমনই আমরা রোধাঙ্ক সবাই আমরা জানি, রোধাঙ্কের যদি রোধাঙ্ককে আমরা রো দিয়ে বুঝিয়ে থাকি। তো রোধাঙ্ক থেকে আমরা কি পাই, রো ইকুয়ালস টু আর ইন্টু এ বাই এল। ওখান থেকে আমরা এই সূত্রটা পেয়ে থাকি, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এইভাবে যদি আমরা প্রত্যেকটা সূত্রকে কেউ যদি একটু সময় দিয়ে সমস্ত সূত্রগুলো একটা খাতায় লিখে নেবে, দরকার পড়লে আমাদের কাছে এখানে লেখা আছে, তোমরা যদি চট করে বলো আমরা তোমাদেরকে ডিকটেট করে দিতে পারি। তো সূত্রগুলো যদি তোমরা খাতায় লিখে নাও, তাহলে দেখবে যে কোনো অঙ্ক দিক না কেন তোমরা এই সূত্র দিয়েই ওই অঙ্কগুলো বার করে দিতে হবে। তার জন্য আমাদের চ্যাপ্টারটাকে পড়তে হবে, কারণ কোন সূত্রেতে, যেমন এখানে আর, যদি আমরা চ্যাপ্টারটাকে না পড়ি তাহলে এই আর কি জিনিস আমরা বুঝতে পারবো না। সেই জন্য সেটা বোঝার জন্য আমাদের অন্তত চ্যাপ্টারটা পড়তে হবে। দিয়ে তুমি যদি একটা শর্ট লিস্ট করে নিলে এই সূত্রগুলো আছে, তাহলে আমাকে যে অঙ্কগুলোই দেবে আমি এই সূত্র থেকে কোনো না কোনো ভাবে অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে কি হবে, তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে। পরীক্ষার হলে গিয়ে কোশ্চেন নিয়ে তোমাকে ভাবতে হবে না, এই অঙ্কটা তো আমার কাছে কমন না। তখন যে কোনো অঙ্ক দিক তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। আচ্ছা স্যার, এখানে আমি একটা আপনাকে প্রশ্ন করছি, হয়তো এটা আমাদের স্টুডেন্টদেরও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওরা কেন এই প্রশ্নটা আমরা অনেকবার দেখি, কি রোধ, এই যে আমরা রোধটা দেখেছি, এখানে আমরা ইকুয়েশনটাও সেটা দেখছি, কি এই যে রোধের দু রকমের যে একটা সিরিজ আর প্যারালাল, এই এখান থেকে তো অনেক রকমের অঙ্ক আসে অবশ্যই। এটার বিষয় যদি একটুখানি সংক্ষেপে আপনি স্টুডেন্টদের একটু বলেন। একদম, যেমন আমরা রোধকে দুভাবে আমরা সমবায় যুক্ত করতে পারি। এক হচ্ছে আমাদের শ্রেণী সমবায়, এক হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়। এবার এই শ্রেণী সমবায় বিভিন্ন যে রোধগুলো যুক্ত থাকে তাদের একটা তুল্য রোধ আমাদের বার করে নিতে হবে, যাতে আমরা অঙ্কটা করতে পারি। তো এই শ্রেণী সমবায় যুক্ত কোনো রোধের তুল্য রোধ কি করে বার করব, এটার ফর্মুলা আমরা নিশ্চয়ই তোমাদের কাছে জানা আছে না। শ্রেণী সমবায় যুক্ত যে কোনো রোধের আর ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 এরকম ডট ডট যতগুলো রোধ যুক্ত থাকবে ততগুলো রোধ যুক্ত হতে থাকবে। শ্রেণী সমবায় বলতে আমরা কিভাবে বুঝি, না একটা
রোদের প্রান্তের সাথে অন্য আর একটা রোদের শুরুর প্রান্তটা যুক্ত থাকে, এটাকে আমরা বলে থাকি শ্রেণী সমবায়। মানে একটা শুরু হয়ে যেখানে শেষ হচ্ছে পরেরটা আবার ওখান থেকেই শুরু হচ্ছে, এইটাকে আমরা শ্রেণী সমবায় বলে থাকতে পারি। আবার এটা আমরা তাহলে এইটার এক্সাম্পল উদাহরণ আমরা ওই টুনি লাইট যেগুলো আমরা কালী পুজোয় বা পুজোর সময় যেগুলো লাগাই সেখানে আমরা অনেক জায়গায় এটা দেখতে পারি, তাই না? মানে যেখানে ধরো একটা লাইট কেটে গেল তাহলে ওই লাইনে আর কোনো লাইটই জ্বলে না, তাহলে সেখান থেকে আমরা মোটামুটি এই যে রোদ তার সাথে হ্যাঁ স্যার যেটা বলছিলেন কি প্যারালাল, এবার হচ্ছে সমান্তরাল রোধ। সমান্তরাল রোধের ক্ষেত্রে কি হয় না, এখানে 1/r ইকুয়ালস টু তুল্য রোধ বার করতে হলে ওর আমরা অনন্যক বা ফ্র্যাকশন আকারে নিয়ে চলে যাই। 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এবং যতগুলো রোধ থাকবে সেগুলো এরকম পরপর পরপর যোগ হতে থাকে। এইভাবে আমরা সমান্তরাল সমবায় যুক্ত যে কোনো রোধের আমরা তুল্য রোধটা বার করতে পারি। সমান্তরাল সমবায় কি করতে বলে, এখানে রোধগুলো সমান্তরাল ভাবে থাকে, একে অপরের সাথে সমান্তরাল ভাবে থাকে। মানে এটা যদি R1 হয় এটা R2 হবে, এটা R3, মানে দেখছো একটা অপরের সাথে কোনো যোগ নেই, তারা সমবায় প্যারালাল আছে, তাই এদেরকে আমরা সমান্তরাল সমবায় বলে থাকি। তো এক্ষেত্রে আমি একটা তোমাদের ছোট অঙ্ক মতো বলতে চাই। ধরো কোনো একটা রোধ, ধরো আমাদের 10 শ্রেণীর একটা রোধ, 10 ওহমের একটা রোধ যদি তোমাদেরকে দেওয়া হয়, সেটাকে দুটো ভাগে ভাগ করে যদি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে তাদের প্রত্যেকটির মধ্যে দিয়ে তুল্য রোধ বার করতে তোমরা পারবে নিশ্চয়ই, কি পারবে তো? গুড। এইভাবে আমরা এক একটা চ্যাপ্টারকে যদি আমরা সিকুয়ালি এইভাবে ভাগ করে নিতে পারি তাহলে খুব সহজেই আমরা সেগুলো করে ফেলতে পারবো। এবার আসি আমাদের তড়িৎ হয়ে গেল, এবার আমরা আস্তে আস্তে তড়িৎ ক্ষমতা পাওয়ারের দিকে যাব। এখানে আমাদের জুলের সূত্রগুলো কাজ করে। জুলের সূত্র থেকে আমরা কি পাই, কেউ বলতে পারবে? তড়িৎ প্রবাহের ফলে কত পরিমাণ তাপ উৎপন্ন হয় পরিবাহীতে। হ্যাঁ, যেমন এখানে ধরি উৎপন্ন তাপ যদি H হয়ে থাকে তাহলে এই H থেকে আমরা কি পাই, H কার কার সাথে ভ্যারি করে, I এর সাথে, যখন R আর T আমাদের কনস্ট্যান্ট থাকে, আবার R এর সাথে ভ্যারি করে যখন I আর T কনস্ট্যান্ট থাকে, আবার T এর সাথেও ভ্যারি করে যখন R আর I দুজনেই কনস্ট্যান্ট থাকে। তো ওখান থেকে আমরা পেয়ে থাকি H ইকুয়ালস টু I² RT বাই J। যে হচ্ছে এখানে জুলের ধ্রুবক, যেটাকে 4.20 পার মোল ধরে থাকে, ভার ক্যালোরি পার জুল ধরে রাখা হয়। এবার আসি তড়িৎ ক্ষমতা। স্যার আপনাদের তড়িৎ ক্ষমতা নিয়ে বলবেন। তাহলে এখানে স্যার যেরকম রোদের বিষয়, তারপরে এই যে জুলের সূত্রের বিষয় বললেন, আমি ওখানে একটুখানি স্যার অ্যাড করে রাখছি কি এখান থেকে এই যে কতটা তাপ উৎপন্ন হচ্ছে এখান থেকে তো আমাদের ওদের ব্যবহারিক মানে কোথায় কোথায় ব্যবহার হয়, যেমন ইস্ত্রিতে, গৃহবর্তনীতে, আমাদের বাল্বের ক্ষেত্রে। হ্যাঁ, একটা কথা বাল্ব বলতে আমাদের মনে পড়লো, এই বাল্বে যে টাংস্টেন ধাতু থাকে, সেই টাংস্টেন ধাতু থাকার কারণে আমরা এটাকে বায়ু শূন্য রাখি, জানো তো তোমরা সবাই। এছাড়াও বায়ু শূন্য না রেখে আমরা কি কি গ্যাস ইউজ করতে পারি বলতে পারবে? নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, আর আমরা মাঝে মাঝে এখানে নাইট্রোজেনও ইউজ করে থাকি, কারণ ওটাও সহজে জ্বলতে দেয় না বা জারিত হতে দেয় না। এবার বলো তো, এই নাইট্রোন তার, এগুলো তোমাদের এমসিকিউতে থাকে, এই নাইট্রোন তার কি কি দিয়ে তৈরি হয়, কোন কোন ধাতু দিয়ে তৈরি হয়? হ্যাঁ, আচ্ছা এক এক করে তোমরা একটু এক এক করে বললে আমরা বুঝতে সুবিধা হয়। গুড। আচ্ছা এবার বলো তো, এই বাল্বটাকে যদি আমরা টাংস্টেন ধাতুর বদলে অন্য কোনো কিছু দিয়ে কি পরিবর্তিত করতে পারি? গুড। এটা কোন কোন ধাতুর সংকর ধাতু? টাংস্টেন, লোহা, ম্যাঙ্গানিজ। গুড। এটা সত্যি মানে এরা যে এই যে বাড়িতে থেকে এরাও যে পড়াশোনা করেছে, বা এই যে পারুল একাডেমির আমাদের যে ক্লাসেস গুলো বা এখান থেকে এই যে মক টেস্ট, এদের মাধ্যমেও এই যে স্টুডেন্টরা যে প্রিপারেশন করছে, এক বছর মাধ্যমিক হয়নি, এখন আবার যে মাধ্যমিক হতে যাচ্ছে, এটা দেখেও বেশ আমাদের ভালো লাগছে। এই যে টার্গেটটা তোমাদের জন্য আমাদের পড়াতেও খুব ভালো লাগছে, খুব একটা সুন্দর অ্যাটমসফিয়ার লাগছে। গুড, তোমরা নিজেদেরকে এইভাবে তৈরি করতে থাকো। চলে আসি আমাদের পরে কি আছে এরপরে। আচ্ছা তাহলে এখানে তো মোটামুটি আমরা
স্যার তোমাদের সবার সাথে এই যে পদার্থবিদ্যার যে অংশটা সেটা নিয়ে একদম ডিটেইলে ডিসকাশন করলো। এখানে যে অঙ্কের কথা বা ওদের কি কি ইউজ আছে, কি কোথায় কোথায় ব্যবহার হয়, এই জিনিসগুলো যেরকম স্যার বলছেন। দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা অংশ একটু একটু পুঙ্খানুপুঙ্খভাবে মানে খুঁটিয়ে পড়তে হবে এই চ্যাপ্টারগুলো থেকে। যেমন স্যার বলছিলেন কি এই যে ফর্মুলাগুলো তুমি যদি না বুঝে শুধু ফর্মুলা মুখস্থ করো তাহলে তুমি প্রয়োগ করতে পারবে। তুমি অঙ্কটা জানো, হয়তো করেছো, কিন্তু তুমি প্রয়োগ করতে পারছো না, কারণ তুমি টার্ম গুলোর সাথে রিলেটেড নয়। তাই এই টার্মের সাথে নিজেকে রিলেটেড করতে হলেও আমাদের একটু পড়াশোনা করতে হবে। আর তোমরা একটু তোমাদের কথাবার্তা, তোমাদের উত্তর থেকে আমরা জানি তোমরা খুবই প্রস্তুত আছো, ঠিক আছে? তো আরো ডিটেলসে এবার কেমিস্ট্রি পার্টটা, তোমাদের রসায়ন পার্টটা স্যার তোমাদেরকে একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, রসায়নে যাওয়ার আগে আরেকটা ছোট বলুন। বলেছি যে স্যার আপনি বললেন যে একেবারে সব সূত্রগুলো যেন এক জায়গায় থাকে, তো আমি না মানে বুঝেছিলাম, কিন্তু এখানে স্ক্রিনশটটা তোলা নেই, তাহলে একেবারে লিখে নিতে পারবো আমি আমার খাতায়। আচ্ছা, তোমাদের আগের স্লাইডটা দেখালে সুবিধা হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, চলে যেতে পারি আমরা আগের স্লাইডে। এই যে স্ক্রিনশটটা যতক্ষণ তোমরা নিচ্ছ, আমরা এর আগের স্লাইডটাও চলে যাই, তাহলে ওরা একবারে ওটা নিয়ে নি। তাহলে এইটা নয়, এর আগেরটা আছে এখান থেকে। এটা হচ্ছে কুলম্বের ফর্মুলাগুলো এবং কুলম্বের এসআই একক ঠেকক নিয়ে পুরো ফর্মুলাটা দেওয়া আছে। কুলম্বের মোটামুটি এই ফর্মুলাটা মনে রাখলেই তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। চলে আসি, এটা কি তোমরা লিখে দিয়েছো? এটা স্ক্রিনশট নিয়ে না আমরা পরের স্লাইডে আসি। হ্যাঁ, পরের স্লাইডে এখানে দেখো যে বিভব প্রভেদ বা ওহমের সূত্র নিয়ে যেসব কাজগুলো আছে এখানে স্যার গুলো লিখে রেখেছেন। আমরা তাহলে পরের স্লাইডে যাই। এবার এটা হয়েছে, তাহলে পরের স্লাইডে এলাম। হ্যাঁ, এখানেও তো স্যার এগুলো এক্সপ্লেন করলেনি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আমরা পরের তাহলে লাস্ট স্লাইডটায় চলে যাই। আচ্ছা, এখানে স্যার আরেকটা জিনিস আমার মনে হয় ওদেরকে একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে এককগুলো। হ্যাঁ, মানে যদি এককটা আমরা না লিখি তাহলে কিন্তু হাফ নম্বর তো কাটবে। ইভেন যদি এককের গড়মিলের জন্য অঙ্কটা ধরো করে ফেললাম, কিন্তু দেখলাম অ্যাট দ্য এন্ড এর এককটা আর ওর এককটা আলাদা দেওয়া আছে, কারোরটা সিজিএস এ কারোরটা এসআই তে দেওয়া আছে, তাহলে তো অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে। তাই আমাদের এককগুলো কিন্তু পড়তে হবে, মনে রাখবে। আচ্ছা, তাহলে এবার তাহলে আমরা স্যার যেরকম পদার্থবিদ্যার সেকশনটা তো খুব সুন্দরভাবে বোঝালেন, আমিও খুব মন দিয়ে শুনছিলাম ব্যাপারগুলো। আচ্ছা, এবার আমরা চলে আসি যে রসায়ন সেকশন। রসায়নে আমরা 3টে চ্যাপ্টার আছে মূলত, যেখান থেকে বেশিরভাগ নম্বর আসে। তার মধ্যে প্রথমটা হচ্ছে পর্যায় সারণী। তাহলে আমরা পর্যায় সারণী চ্যাপ্টারটা দেখলে আমরা পাবো এটা মূলত 2টো ভাগে ভাগ করা আছে। প্রথম অংশতে আমরা ওর পর্যায় সারণী যে সংক্ষিপ্ত ইতিহাস, মানে কিভাবে রোবার্ট রায়নার, তারপরে নিউল্যান্ড, তারপরে মেন্ডেলিভ তাদের সূত্র দিয়ে পর্যায় সারণী গঠন করার চেষ্টা করলেন। মেন্ডেলিভ সেটা গঠন করলেন। এখানে এই যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী, সেখানে যে পর্যায় এবং শ্রেণীগুলো আছে, সেগুলো কতগুলো পর্যায় আছে, কতগুলো শ্রেণী আছে। আমার মনে হয় একটু ইন্টারাপ্ট করলাম স্যার আপনাকে, আমার মনে হয় এইগুলো ওরা জানে, আপনি ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন, ওরা খুবই প্রস্তুত। হ্যাঁ, তাহলে হ্যাঁ উত্তরগুলো দেখবো, সেটা আমি মনে হচ্ছিল। তাহলে আচ্ছা, কতগুলো শ্রেণী মেন্ডেলিভের পর্যায় সূত্র আমরা পাই? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, যে প্রশ্নটা ছিল যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী আছে তাতে কতগুলো শ্রেণী আছে, প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমরা এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো, তুমি কিছু বলবে? ঠিক আছে, আমরা একটু এগিয়ে যাই, উত্তর চলে আসবো, আমরা আবার সেখানে চলে আসবো। তাহলে যেখানে আমরা ছিলাম স্যার, কি এই যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী, সেখানে কতগুলো পর্যায় আছে? আমরা জানি 7টা পর্যায় আছে এবং 8টা শ্রেণী আছে। এখানে প্রথম 1 থেকে 7, আমরা যে রোমান হরফে যে আমরা 1 থেকে 7 নম্বর যে শ্রেণীটা পাবো, সেখানে আমরা উপশ্রেণী। আচ্ছা, আসলে তোমরা সবাই শুনতে পাচ্ছ, আমরা যেটা বলছিলাম কি এই যে মেন্ডেলিভের যে পর্যায় সারণী, সেখানে আমরা 7টি পর্যায় এবং 8খানা শ্রেণী পাবো। এর মধ্যে থেকে প্রথম 1 থেকে 7 নম্বর যে রোমান হরফে আমরা 1 থেকে 7 নম্বর যে শ্রেণী লিখছি, সেগুলোকে উপশ্রেণী এ বি করে আমরা ভাগ করতে পারি। আর যে 8 নম্বর শ্রেণী, সেখানে আমরা দেখব 3টি করে মৌল আছে। পরবর্তীকালে যখন নিষ্ক্রিয় গ্যাসের আবিষ্কার হয়, তখন 0 গ্রুপ বা 0 শ্রেণী বলে একটি শ্রেণী
8 নম্বর শ্রেণীর পরে যুক্ত হয়, যেখানে সব নিষ্ক্রিয় গ্যাসগুলো রাখা হয়। এক্ষেত্রে তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মেন্ডেলিভ যখন কিন্তু এই পর্যায় সারণী বানিয়েছিল তখনও কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের অস্তিত্বগুলো এখনো মানে তখনও অবধি পুরোপুরি জানা যায়নি। পরে সেগুলো আধুনিক পর্যায় সারণীতে সাজিয়ে গুছিয়ে আবার নতুন করে পর্যায় সারণীটাকে বানানো হয়েছিল। রাইট রাইট। তাহলে এখান থেকে আমরা ওই জায়গাতে কি কি তাহলে পড়তে পারি স্যার? এক তো হচ্ছে এই যে পর্যায় সারণী যে ইতিহাস কে কোন সূত্রটা দিয়েছিল, যেটা ত্রয়ী সূত্র, তারপরে নিউল্যান্ডের অক্টেভ সূত্র এবং মেন্ডেলিফের যে পর্যায় সূত্রটি আছে। এছাড়া মেন্ডেলিফের যে পর্যায় সারণী, যেটা নিয়ে বেশি আলোচনা আছে বইতে, সেখান থেকে মেন্ডেলিফের পর্যায় সারণীর যে কি কি গুরুত্ব আর কি কি ত্রুটি আছে, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে একটা খুব কমন কোয়েশ্চেন যেটা বারবার আসে, সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান নিয়ে। আর হাইড্রোজেন কেন দুষ্ট মৌল রোগ এলিমেন্ট বলা হয়? ও কিন্তু দুষ্টুমি করে না, ওর একটা যথার্থ কারণ আছে। সেটা আমরা দেখি, এই যে হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনের অবস্থান আমরা জানি, এটা আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী দেখছি, এখানেও যে প্রথম শ্রেণী প্রথম পর্যায়তে পাওয়া যাচ্ছে, এবং মেন্ডেলিফের পর্যায় সারণীতেও ওই একই অবস্থান প্রথম শ্রেণী প্রথম পর্যায়তে ওকে পাওয়া যায়। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে হাইড্রোজেন যেরকম এইসব ক্ষার ধাতুর সাথে মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের সঙ্গে যেরকম ওর ধর্মের সাদৃশ্য আছে, আবার আমরা পাবো কি এই যে হ্যালোজেনের মানে 17 নম্বর শ্রেণী এখানেও যে মৌলগুলো আমরা পাচ্ছি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিয়াম, আয়োডিন, এদের সঙ্গেও কিন্তু কিছু কিছু সাদৃশ্য আছে। আর এই সাদৃশ্যের জন্য মানে বৈজ্ঞানিকরা এখনো কিন্তু খুব একটা বুঝতে পারেননি কি হাইড্রোজেনটাকে আমরা কোথায় বসাবো, ওটাকে আমরা এখানে বসাবো নাকি ওই হ্যালোজেন গুলোর সাথে 17 নম্বর শ্রেণীতে রাখবো। তাহলে এখান থেকে এই ধরনের যে প্রশ্নগুলো আছে বা এই গুরুত্ব আর ত্রুটি মেন্ডেলিফের পর্যায় সারণী, সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে। এখান থেকে আমরা দেখছি অনেক রকমের সবার জন্য অ্যাটলিস্ট 3টে করে পয়েন্ট মনে রাখবে যে এই শ্রেণীতে রয়েছে তার কি সাদৃশ্য কি বৈসাদৃশ্য, সেম জিনিস এখানে এই শ্রেণীতে আছে এর কি সাদৃশ্য আর কি বৈসাদৃশ্য আছে, তাহলেই আমরা এর উত্তরগুলো দিয়ে দিতে পারবো। একদম। আর এখান থেকে তাহলে এই যে আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম কি দুটো ভাগ আছে, প্রথম ভাগে এই সংক্ষিপ্ত ইতিহাস আর মেন্ডেলিফের পর্যায় সারণী নিয়ে আমরা পড়াশোনা করব, আর দ্বিতীয় ভাগ যেটা সেটা হচ্ছে এই আধুনিক পর্যায় সারণীতে কিছু কিছু নির্দিষ্ট ধর্ম কিভাবে ওদের মধ্যে এই পর্যায়বৃত্ততা বা ওই ধর্মের মধ্যে কিভাবে পরিবর্তন আসে সেই নিয়ে আমরা আলোচনা করব। তা ওখানে কি কি ধর্ম আছে আমরা দেখেছি কি, যেটা পারমাণবিক ব্যাসার্ধ, তার সঙ্গে ধাতব অধাতব যে ওদের ধর্ম, এই রকম কিছু কিছু পয়েন্ট আছে। তার সঙ্গে আয়োনাইজেশন শক্তি যেটা আছে, যেগুলো আছে বা আমরা যেগুলো পড়ে থাকি যে কোনগুলো ক্ষার ধাতু, কোনগুলো হ্যালোজেন মৌল, কোনগুলো বিরল মৃত্তিকা মৌল, যদিও বিরল মৃত্তিকা মৌল তোমাদের সিলেবাসে নেই, তোমাদের ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো আছে। তো আমাদের এইগুলো জেনে রাখতে হবে যে তাদের কোন শ্রেণীতে অবস্থান, এবং অবস্থানের ভিত্তিতে যদি আমরা ক্রমশ ডান দিক বাম দিক সরে যাই বা উপর থেকে নিচে যাই, তাহলে তাদের কি কি পরিবর্তন আছে সেগুলোই স্যার তোমাদেরকে বোঝাবেন। খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার এখানে তুলে ধরেছেন, সেটা হচ্ছে এই যে কিভাবে পরিবর্তন হবে। একটা জিনিস আমরা মাথায় খুব ভালোভাবে এটা আমাদের ঢুকিয়ে নিতে হবে কি, যে কোনো ধর্ম যখন আমরা নিয়ে আলোচনা করছি সেটা যদি সেটা দুভাবে পরিবর্তন হয়। একটা হচ্ছে পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, আরেকটি হচ্ছে শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচের দিকে আসি। যে কোনো ধর্ম যদি ডান দিক থেকে বাঁ দিকে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু উপর থেকে নিচে সেটা হ্রাস হবে, সেটা কমতে থাকবে, এদিকে প্লাস এদিকে মাইনাস। আর যদি উল্টোটা হয়, এদিকে মাইনাস হলে এদিকে প্লাস। আর সবার কেন্দ্রে কিন্তু একটা ধর্ম, কোনটা না যে ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, সেটাই কিন্তু আছে দেখবো। কারণ যত পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, দেখো আমরা যদি এই বাঁ দিক থেকে আমরা যদি ডান দিকে যাই, তত আমরা দেখবো একটি করে এই যে লিথিয়াম, বেরিলিয়াম বা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এখানে যে ওদের বাহির কক্ষ, সেখানে বহিস্থ কক্ষের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো বৃদ্ধি পাচ্ছে, তাই না স্যার? এই যে বৃদ্ধি যখন পাচ্ছে, তার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে ওদের মধ্যে আকর্ষণ বল মানে ওই ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বলটা আরো বেড়ে যাচ্ছে। আর এই বেড়ে যাওয়াতে কি হচ্ছে, তাদের যে ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হতে যাচ্ছে। আর যদি আমরা উপর থেকে নিচের দিকে
যাই তাহলে আমরা কি দেখবো, যত পর্যায় একটা একটা করে বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু একটা করে কক্ষ বৃদ্ধি পাচ্ছে। কক্ষ বৃদ্ধি পাচ্ছে, তাহলে বহিস্থ কক্ষে ইলেকট্রন নিয়ে তখন যদি তোমাদের মনে হয় যে এখানে 11টা ইলেকট্রন ছিল, এখানে তো 19টা আছে, তাহলে কেন বেড়ে যাচ্ছে? সেইটাই স্যার বলছে যে যেহেতু ওদের পর্যায় আলাদা হচ্ছে, তাই এদের পারমাণবিক যে ব্যাসার্ধ সেটা বেড়ে যাচ্ছে। কারণ একটা করে কক্ষ বৃদ্ধি হচ্ছে, বাড়বে, এটা তারা স্বাভাবিক ব্যাপার। তাহলে দেখো যেই এক্সাম্পলটা স্যারও বলছিলেন একটু আগে, এখানে যে পারমাণবিক ব্যাসার্ধ সেটা যখন বাম দিক থেকে ডান দিকে গেলে আস্তে আস্তে কমছে, মানে হ্রাস পাচ্ছে, সেটাকে দেখো উপর থেকে নিচের দিকে শ্রেণী বরাবর যখন আমরা নামছি তখন সেটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে যে কোনো একটি ধর্ম, সেটা এই পারমাণবিক ব্যাসার্ধ হোক, ধাতব অধাতব ধর্ম হোক, আয়োনাইজেশন শক্তি, আর তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ধর্ম সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এই ধর্মগুলো থেকে কিন্তু প্রশ্ন কিরকম আসে তোমাদের কিন্তু দেখো ক্লাসে নিয়ে সংজ্ঞাটা ওটা খুব একটা আমরা দেখিও নি, তোমাদের এমসিকিউ বা ওই সাজিয়ে লেখো এই টাইপের প্রশ্ন আসতে পারে। একদম রাইট স্যার। কি তোমাকে ধরো দুটো বা তিনটে বা চারটে মৌল দিয়ে দেওয়া হলো, তোমাকে বলা হলো কি সেইটা ওই ধর্ম বরাবর একটা ধর্ম তোমাকে মেনশন করে দেওয়া হলো, কি ধরো আয়োনাইজেশন শক্তি অনুযায়ী ক্রমানুসারে সাজাও। তাহলে এই রকম প্রশ্নগুলো যদি আমাদের উত্তর দিতে হয়, তাহলে দুটো জিনিস আমাদের খুব ভালোভাবে কিন্তু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সেই ধর্মটা কিভাবে পর্যায় এবং শ্রেণী বরাবর বাড়ছে বা কমছে, বা তাদের অবস্থানটা কিরকম আছে সেটা যদি আমরা বুঝে নিতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে কি এখানে 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা কোন কোন মৌলগুলো কিরকম ভাবে সাজানো আছে। এইটা কেন তোমাকে যদি বলে দিল, ধরে নাও এখানে তোমাকে বললো ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম আর ক্লোরিন, এই যে চারটে দিলে, এবার যদি তোমার এইটাই আন্দাজ না থাকে ওটা পর্যায় বরাবর আছে না শ্রেণী বরাবর আছে, তাহলে তো আমাদের অসুবিধা হবে। তাই জন্য কোন মৌলটা কোথায় অবস্থান আছে, মানে তোমাকে কিন্তু সব পুরো পিরিয়ডিক টেবিল পুরো পর্যায় সারণী তোমাকে মুখস্থ করতে হবে না। প্রথম 20টা মৌল পড়লেই তোমাদের মোটামুটি ওর মধ্যে থেকেই প্রশ্ন আসে, তোমরা পাবে। তাহলে আশা করি এই জায়গা থেকে আমাদের মোটামুটি এখানে প্রশ্ন যে জায়গাটা আছে আমরা কভার করেছি। এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, যে কোথাও কোনো কিছু যদি ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় তোমরা বলতে পারো। কারোর কি কোনো কিছু প্রবলেম আছে? জিঙ্ক, ক্যাডমিয়াম আর পারদ এই তিনটাকে কি সন্ধিগত মৌল বলা যাবে? হ্যাঁ, এখানে আমরা এই যে লাল যে যতটা অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি, এই পুরোটা হচ্ছে সন্ধিগত মৌল। এই জায়গাটাকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌলদের অবস্থান এখানে আমরা দেখি। তাহলে এখানে দেখো জিঙ্ক, ক্যাডমিয়াম, আরেকটা কি বললে আরেকবার একটু করে রিপিট করবে? পারদ মানে মার্কারি, এই যে পরপরই তাহলে তিনটে আছে। তাহলে এখানে দেখো এরা তো এখানেই পড়ছে, মানে এই লাল অংশটায়, মানে অ্যাকচুয়ালি 3 থেকে 12, এই জায়গাটা একটু পরিষ্কার করে যদি আমি লিখি, এই 3 থেকে 12 এই যে শ্রেণীগুলো এখানে আমরা সব সন্ধিগত মৌলগুলোকে পাই। তাহলে এই জায়গাটা পর্যায় সারণী থেকে তাহলে আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক গুলো আলোচনা করলাম। এবার আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ টপিকটা আছে বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা আছে সেখানে আমাদের রাসায়নিক বন্ধন। এখানে দেখো রাসায়নিক বন্ধনে আসার আগে একটা ছোট্ট করে আগের চ্যাপ্টার থেকে একটা জিনিস তোমাদের বলি। আমরা সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদেরকে দেখেছিলাম কোথায় না পর্যায় সারণীর একদম বাম দিকে আছে। আচ্ছা, ডান দিকে কারা আছে? হ্যাঁ, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মাথায় ফ্লোরিন, এরা আছে। তাহলে এদের মধ্যে এদেরকে আমরা ধাতব ধর্ম বিশিষ্ট মৌল বলে থাকি, তাই না? আর এদেরকে আমরা অধাতব, মানে হ্যালোজেন গুলোকে অধাতব বিশিষ্ট সব মৌলগুলো বলে থাকি। তার মানে ধাতব ধর্ম বিশিষ্ট কাদের বলবো? যাদের মধ্যে থেকে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা আছে, মানে যারা ইলেকট্রন বর্জন করতে পারে, ইলেকট্রন বর্জনের প্রবণতা যাদের মধ্যে আমরা দেখতে পাই। আর এক্ষেত্রে অধাতব প্রবৃত্তি কি হয়? যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে, মানে Cl- তৈরি হলো, Br- তৈরি হলো। তাহলে ইলেকট্রন বর্জিত করতে পারে এরা, আর এরা গ্রহণ করতে পারে, ওই জন্য এরা মাইনাস, তাই এরা প্লাস। এটা তোমরা আগে পড়েছো। এবার এই যে ইলেকট্রন যারা বর্জন করছে আর ইলেকট্রন যারা গ্রহণ করছে, এই যে বিপরীত যে
আধান বিশিষ্ট যে মৌলগুলো যে তৈরি হচ্ছে ক্যাটায়ন, এগুলোকে আমরা ক্যাটায়ন বলি, তাই না? মানে যাদের মধ্যে পজিটিভ চার্জ থাকে তাদেরকে ক্যাটায়ন বলছি, আর এইগুলোকে আমরা বলছি অ্যানায়ন। অ্যানায়ন, তাহলে ধনাত্মক আধানযুক্ত এদেরকে আমরা বলছি ক্যাটায়ন, ঋণাত্মক আধানযুক্ত এদেরকে বলছি আমরা অ্যানায়ন। এদের মধ্যে আকর্ষণ বলের জন্য যে রাসায়নিক বন্ধনটা সৃষ্টি হয় তাকে কিন্তু আমরা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলি। নাম থেকে অনেকটা বোঝা যাচ্ছে কিন্তু তড়িৎ, দেখুন প্লাস মাইনাস, ওদের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হচ্ছে। তাহলে এই আকর্ষণ বলের জন্য এই ধাতব এবং অধাতব মানে যারা পর্যায় সারণীর একদম তো প্রান্তে আছে, প্রান্তে মানে কিন্তু আমরা ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোকে ধরবো না, কারণ ওরা তো কোনোভাবেই ওরা কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, তাই তাদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাই ওদেরকে বাদ দিয়ে তার আগের শ্রেণীর কথা আমরা বলছি। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলের মাধ্যমে এই যে দুটো বিপরীত আধান যুক্ত মৌলগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন, এরা যখন পরস্পরের প্রতি আকর্ষণ বলের দ্বারা একটা বন্ধন সৃষ্টি করে একটা যৌগ তৈরি করছে, সেটাকে আমরা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলে থাকছি। একটা অণুর গঠন দেখালে বোধহয় একদম স্যার, নিশ্চয়ই আমরা অণুর গঠন খুব কমন যেটা আছে, যেটা আমরা বাংলা দেখি NaCl, একদম NaCl নুনের আমরা যদি দেখি তাহলে NaCl যখন তৈরি হচ্ছে, দেখো সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2 8 1 এটা পাচ্ছি। দেখো এটা আবার কি করে বুঝলাম, কেন কিন্তু আমরা মাথায় আছে, মনে আছে কি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকে সোডিয়াম ইলেকট্রন বর্জন করে, স্যার যেটা বলেছিলেন, ইলেকট্রন বর্জন করে কি তৈরি করছে Na+। তাহলে তাদের মধ্যে যে ইলেকট্রন বিন্যাসটা সেটা কিন্তু 2 8 মানে ওই সুস্থিত হয়ে যাচ্ছে, একদম একদম ওরকম হয়ে যাচ্ছে। আর ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি সেটা 17 মানে পারমাণবিক সংখ্যা 17, তার মানে 2 8 7। তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে একটা, কারণ এখানে 8 হলে এও সুস্থিত হয়ে যাবে, একদম তাই ও একটা ইলেকট্রন গ্রহণ করে নিচ্ছে, করে কি তৈরি হচ্ছে 2 8 8, এই একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন গঠন হচ্ছে। এবার এই ক্যাটায়ন অ্যানায়ন আমি উপরে এখানে দেখাই স্যার, কি এই যে ক্যাটায়নটি এবং অ্যানায়নটি এরা পরস্পরের সঙ্গে যখন আসছে পরস্পরের কাছে, তখন NaCl আমরা যৌগ দেখছি গঠন হচ্ছে। তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের আসতেই পারে না। তাহলে এখানে আমরা NaCl যেরকম দেখলাম, এর সঙ্গে LiCl, KCl, HCl, MgCl2, আচ্ছা হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা দেখবো। হ্যাঁ HCl এর একটা ভালো एग्जांपल দিলেন, সেটা আমরা চট করে ওটাও দেখবো। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন, একটা ছোট প্রশ্ন এখানে থাকতে পারে, যেমন এক একটা এন এর সাথে কতগুলো করে Cl আয়ন যুক্ত থাকে, বা উল্টোটাও যে একটা Cl আয়নের সাথে কতগুলো NaCl আয়ন যুক্ত থাকে, এরকম একটা ছোট ছোট প্রশ্ন। কেউ কি উত্তর দিতে পারবে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমরা এগিয়ে যাই। এখানে তাহলে স্যার যেরকম বলছিলেন HCl এর গঠনটা দেখানোর জন্য, নিশ্চয়ই আমরা তাহলে HCl এর গঠনে চলে যাই। HCl এর গঠনটা কিরকম, এই যে আমাদের যেটা মনেই হতে পারে কি NaCl, KCl, MgCl, তাহলে HCl কেন নয়, ঠিক এই কারণে আমি জিজ্ঞাসা করেছিলাম। রাইট স্যার, তাহলে HCl এর আমরা জানি হাইড্রোজেনের বাইরে তো একটি ইলেকট্রনই আছে, আর ক্লোরিনের বাইরে একটু আগে আমরা দেখলাম কি, আমি শুধু বাইরে যাচ্ছি, হ্যাঁ স্যার, 7টা ইলেকট্রন 1 2 3 4 5 6 7। তাহলে এবার কি হবে, এদের মধ্যে দেখো এ যদি ইলেকট্রন সম্পূর্ণভাবে দিয়ে তাহলে এর কাছে কিছুই থাকবে না, আর এও তো এখানে কিছু ইলেকট্রন দেওয়ার কোনো মানে এ 7টা ইলেকট্রন কিভাবে একে দিতে পারে। তাহলে এখানে কি হচ্ছে স্যার, এখানে আমরা দেখছি কি এরা ইলেকট্রন সম্পূর্ণভাবে আদান প্রদান না করে এরা নিজেদের মধ্যে শেয়ারিং করে দিচ্ছে। তাই জন্য কি করছে, এই যে হাইড্রোজেন সে এরম ভাবে কি করছে, এই ইলেকট্রনটাকে নিজে ব্যবহার করছে, আর ক্লোরিন কি করছে, হাইড্রোজেনের যে ইলেকট্রন আছে সেটাকে ব্যবহার করে নিচ্ছে, দিয়ে দুজনে সুস্থিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এই যে ইলেকট্রন জোড়া যেটি আছে, ইলেকট্রন জোড়া বা লোন পেয়ার ইলেকট্রন যেটাকে আমরা পেয়ার ইলেকট্রন বা শেয়ার্ড ইলেকট্রন যেটা আমরা বলি, এইটার মাধ্যমে কি হচ্ছে, এখানে HCl বন্ধনটা গঠিত হচ্ছে। তাহলে এই ধরনের বন্ধনকে আমরা কি বলতে পারি? এই ধরনের বন্ধন যেখানে সম্পূর্ণভাবে কিন্তু ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে না,
কি হচ্ছে কি নিজেদের মধ্যেই ওরা কি বলবো শেয়ার করে নিয়ে বা নিজেদের মধ্যেই ব্যবহার করে নিয়ে ওরা সুস্থিত হচ্ছে। তাই জন্য এটাকে দেখো একইভাবে যেহেতু দুজনে ব্যবহার করছে, এটাকে আমরা সমযোজী বন্ধন বলছি, কারণ দুজনেই এটা সমানভাবে ব্যবহার করে একই যোজ্যতা সম্পন্ন নিজেদের সুস্থিত হয়ে থাকছে, তাই এদেরকে সমযোজী বন্ধন বলা হচ্ছে। আরেকটা এক্সাম্পল দিয়ে তাহলে যদি আমরা মিথেনের এক্সাম্পলটা দেখাই। মিথেনের এক্সাম্পলটাও অনেকবার আমরা দেখেছি পরীক্ষায় আসে। আর মিথেন সাথে CH4 এর সাথে আমরা C2H2 বা C2H4 হ্যাঁ স্যার, তাহলে আমরা C2H2 টা তাহলে দেখাই, একটু টাফ প্রশ্নের মধ্যে একটা। তাহলে C2H2 তে দুটো কার্বন থাকছে আর কার্বনের একদম বাইরের কক্ষে আমরা জানি 4টে করে ইলেকট্রন থাকে। তাহলে এখানে আমরা 4টে করে ইলেকট্রন যদি আঁকি, এবার দেখো এখানে যখন আমরা বন্ধনটা তৈরি করব আমাদের কিন্তু মাথাতে রাখতে হবে কি কিভাবে বন্ধনটা গঠিত হবে। C2H2 তে কার্বন, এই যে দুটো কার্বন আছে তাদের মধ্যে কিন্তু 3টে করে বন্ধন তৈরি হয়। তাহলে কিন্তু এরকম ভাবে চট করে আঁকলে আমাদের কিন্তু হবে না, মানে কি দেখতে আমাদের এই যে স্যার যেরকম প্রথমেই শুরু করেছিলেন কি খাতাটা খুব প্রেজেন্টেবল করতে হবে। আমাদের এতদিন না লিখলেই কিন্তু একটা অভ্যেস হয়ে গেছে, না লেখার একটা অভ্যাস, লেখা সেখানে খারাপ হতে পারে, সময় বেশি লাগতে পারে। এই জন্য আমাদের কিন্তু দরকার অনেকটা লেখা প্র্যাকটিস করা। তাই এখানে যদি আমি এটাকে একটু এরম ভাবে লিখি কি এখানে 3টে ইলেকট্রনকে পরপর আমি সাজালাম আর এখানে একটা করে ইলেকট্রন সাজালাম। কেন সাজালাম আমরা একটু পরে নিজেরাই বুঝতে পারবে। দেখো হাইড্রোজেনকে এখানে রাখলাম, এখানে আরেকটা হাইড্রোজেন আসলো। এবার দেখো বন্ধনটা আমি একটা অন্য রং দিয়ে করি। এই যে এখানে একটা হাইড্রোজেন আর কার্বনের বন্ধন হলো, সেই একইভাবে এখানেও হলো। এবার কার্বনটা দেখো 1 2 3 4 5 5টা আছে, কটা দরকার? 8টা দরকার। ও কি করবে এইটার সাথে এই 3টেকে এখানে নিয়ে নিচ্ছে আর এদিকে একইভাবে এদিক থেকে এই 3টে নিয়ে নিচ্ছে। তাহলে এখানে এই জায়গাটা ঠিক আছে, আমি এই জায়গাটা একটু আমি এরকম বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখানটা থেকে আমরা কি পাচ্ছি হাইড্রোজেন আর কার্বন আর তার সঙ্গে 3টে বন্ধন। কেন 3টে বন্ধন? কারণ 3টে, হ্যাঁ স্যার 3টে এখানে শেয়ার করা হয়েছে, CH এই তৈরি হলো। তাহলে খাতাটাকে কিন্তু আমাকে এই যে বন্ধনগুলো যখন আঁকবো তোমাদের কাছে তত রঙে থাকবে না, আমাদের ওই কালো কালি আর নীল কালি এই দুটো কালি তোমরা ইউজ করতে পারবে। সেখানে তো খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসগুলোকে প্রেজেন্ট করবে, কারণ এরকম গঠন কিন্তু প্রায় আসে। ইভেন তোমাদের একটা থেকে দুটো গঠন হতো দেবে, পরীক্ষায় হতো দিতে পারে, আশা করা যেতে পারে। আর এখান থেকে এই যে সমযোজী আর রাসায়নিক বন্ধনে সমযোজী আর আয়নীয় বন্ধন, এখান থেকে আমরা কি কি করতে পারি স্যার? আমরা কিন্তু এদের যে বৈশিষ্ট্যগুলো, যে ধর্মগুলো, মানে আয়নীয় বন্ধন দ্বারা গঠিত যেসব যৌগগুলো আছে তাদের কি কি নির্দিষ্ট যে ক্যারেক্টারিস্টিক্স, কি কি ধর্ম আছে, মানে ওদের মধ্যে তড়িৎ পরিবাহিতা কতটা হচ্ছে, তাপ পরিবাহিতা কতটা হচ্ছে, ওরা মানে তড়িৎ যোজী বন্ধন বা আয়নীয় বন্ধন দ্বারা গঠিত যৌগগুলো কিভাবে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাগ হয়ে গিয়ে তড়িৎ পরিবহন করছে, রাইট। সেই যে ধর্মগুলো আমরা যখন যেটা আমাদের মনে রাখতে হবে, তার সাথে সমযোজী বন্ধনেরও ঠিক একইভাবে যেরকম বৈশিষ্ট্যগুলো আছে একইভাবে যৌগগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো অনেক সময় পার্থক্য সাদৃশ্য। হ্যাঁ, এই কথাটাই আমি জাস্ট বলতে যাচ্ছিলাম। যদি তোমরা আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো জেনে যাও তাহলে তো খুব সহজেই তাদের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হচ্ছে, যেমন চিনি বা গ্লুকোজ যে সমযোজী বন্ধন দেখানো সত্ত্বেও জলে দ্রবীভূত কেন হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে। ইভেন তাদের মধ্যে যদি পার্থক্য লিখতে দিতে পারে তাহলে তোমরা ওই বৈশিষ্ট্য থেকেই পার্থক্যগুলো খুব সহজেই লিখে ফেলতে পারবে। তাই স্যার বলতে চাইছেন যে বৈশিষ্ট্যগুলো তোমাদের একবার রিভাইজ করে নেওয়া দরকার। আর রসায়নের যেটা মজার ব্যাপার, মানে ধর্ম বৈশিষ্ট্য যেগুলো যেরকম গুরুত্বপূর্ণ, ব্যতিক্রম গুলো ঠিক সেরকমই খুবই গুরুত্বপূর্ণ। এটা একটা কোনো ধর্ম আসুক না আসুক তার থেকে কিন্তু ব্যতিক্রমের থেকে কিন্তু আমরা অনেকবার প্রশ্ন আমরা পেয়েছি প্রশ্নপত্রে, তাই না? ইভেন থাকে, আর কেমিস্ট্রিতে যাই পড়ি না কেন সবই কিছু না কিছু ব্যতিক্রম রয়েই গেছে। তাহলে সেই ধর্মগুলো, সেই ব্যতিক্রমী যে চরিত্রগুলো সেগুলো আমাদের জেনে রাখা দরকার। একদম স্যার। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী যে চ্যাপ্টার যেটা আছে সেটাও খুব ইলেকট্রোলাইসিস।
হ্যাঁ, বা মানে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ, এটা আমরা তড়িৎ প্রবাহ যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা পাবো। আর এখানে মূলত যেটা আছে এই যে দেখো, এটা কিন্তু দেখুন স্যার, আমরা যদি দেখি প্রথম যে 3টে চ্যাপ্টার, মানে আমরা যে রসায়নের যে 3টে চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টার থেকে আমরা পর্যায় সারণী পেলাম। সেখানে দেখুন ধাতু অধাতু মৌলগুলো তারাই কিন্তু এখন বন্ড ক্রিয়েট করছে, বন্ধন গঠন করছে। আর তাদের মধ্যে তড়িৎযোজী বন্ধন যেগুলো আছে বা আয়নীয় বন্ধন যেগুলো আছে, তারা যখন বিয়োজিত হচ্ছে, সেই বিয়োজিত হওয়ার জন্য কতটা তড়িৎ পরিবাহিতা ওদের মধ্যে দেখা যাচ্ছে, কতটা তড়িৎ পরিবহন হচ্ছে, এবং তার থেকে যে অ্যাপ্লিকেশন গুলো, মানে আমরা কোথায় কোথায় তাদের ব্যবহার দেখতে পাই, সেটা নিয়েই কিন্তু এই তৃতীয় যে বা শেষ চ্যাপ্টার যেটা রসায়নের, সেটা। তো এখানে আমরা এই রকম ধরনের চিত্র আমরা পাবো, যেখানে ক্যাথোড এবং অ্যানোড দুটো তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য যেসব বস্তুগুলো আসবে। এখানে স্পেসিফিক্যালি স্যার আমরা কিন্তু ছাত্রদের এটা বলে রাখতে পারি কি NaCl CuSO4 এইগুলোর উপরে কিন্তু খুব বেশি করে আমাদের কিন্তু নজর দিতে হবে, কেন এদের তড়িৎ বিশ্লেষণ, মানে নুনের তড়িৎ বিশ্লেষণ বা NaCl এর তড়িৎ বিশ্লেষণ এবং CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ, এগুলো থেকে আমরা অনেকবার প্রশ্ন পাই। আর এখানে কিন্তু আমাদের আর সে আগেকার মতন বড় প্রশ্ন যেখানে ছবি এঁকে পুরো ডিটেইলস এখন আর থাকে না। এখানে আমাদের কি পড়তে হবে, তড়িৎদ্বার কি ব্যবহার হচ্ছে, কোনটা তীব্র কোনটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই সমস্ত ছোট ছোট প্রশ্ন তোমাদের এখানে থাকে। রাইট। তারপরে সেখানে তড়িৎদ্বারে কোন গ্যাসটা উৎপন্ন হচ্ছে, কোন ক্যাটায়ন, কোন বা তড়িৎ লেপন যেটা আছে স্যার, তড়িৎ খুব খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, তড়িৎ লেপন, কাকে কোথায় ক্যাথোডে নেবো কাকে অ্যানোডে নেবো, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে আসে। আর আরেকটা প্রশ্ন যেটা আমরা বারবার ওখান থেকে পাই, সেটা হচ্ছে তড়িৎ লেপনের মানে উদ্দেশ্যটা কি। হ্যাঁ, তাই না স্যার, খুব ভালো একটা প্রশ্ন। সেটার উদ্দেশ্য, আর কোন বস্তু বা কোন ধাতুর উপরে কোন ধাতু দিয়ে তড়িৎ লেপন করলে ভালো হয়, এরকম কিছু ছোট ছোট পয়েন্ট তোমরা বইতে, আমাদের পারুলের প্রকাশনের যে বই আছে সেখানেও পাবে। আর আমরা এই যে প্রশ্নগুলো যে ডিসকাস করছি, আমাদের তো টেস্ট পেপার আছে, সেখানে আমরা দেখবো কি বিস্তারে প্রচুর প্রশ্ন আছে। এখান থেকে যদি এরা প্র্যাকটিস করে স্যার, তাহলে কিন্তু সত্যি একদম ফুল প্রিপেয়ার, মানে প্রিপেয়ার। তোমরা অর্ধেকটা চ্যাপ্টার কভার করে নি, এরপরে যেটা বাকি থেকে গেল, মানে ওই পরিবেশের জন্য ভাবনা যেটা বলছি, পরিবেশের জন্য ভাবনাতে কি কি আছে, আমাদের বায়ুমণ্ডল আছে, গ্যাসের আচরণ আছে, আর রাসায়নিক গণনা, এই এই চ্যাপ্টার গুলো আছে। তো এই পরিবেশের জন্য ভাবনা কি ভাববো, কিছু ভাববো না, আমরা বায়ুমণ্ডলটা খুব ভালোভাবে পড়ে নেবো। বায়ুমণ্ডলে কত স্তর আছে, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই চ্যাপ্টার গুলো, এই স্তরগুলো জেনে নিলে কোনটা কত দূর অব্দি বিস্তৃত, কোনটাকে শান্ত মণ্ডল বলে, কোনটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে, কোনটাকে আবার শীতলতম স্তর বলা হয়, কোনটাকে আয়নোস্ফিয়ার বলা হয়, এই সমস্ত জিনিসগুলো ছোট ছোট প্রশ্নগুলো যদি আমরা জেনে নিই, তাহলে এখান থেকে যে ছোট প্রশ্নগুলো আছে MCQ টাইপ, শর্ট টাইপ, সেগুলো আমরা করে ফেলতে পারবো। এছাড়া যেটা পড়তে হবে যে জীবাশ্ম জ্বালানি নিয়ে আর ওজোন স্তর সৃষ্টির বিক্রিয়াগুলো, ব্যাস এই ছোট জিনিস যদি শর্ট নোট করে পড়ে নেওয়া যায় পয়েন্ট ওয়াইজ করে, যে এইগুলোই আমাদের বারে বারে পরীক্ষায় আসতে থাকে, তো এইগুলো আমরা একটা লিস্টিং করে পড়ে নিলাম। তো সেরকমই গ্যাসের আচরণে যেরকম কি থাকে, গ্যাসের আচরণে স্যার আমরা যেটা পাবো সেটা হচ্ছে মূলত সূত্রগুলো, যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ওই সূত্রের প্রয়োগগুলো পাবো। সূত্রগুলো তোমাদের লিখতে দেবে না, তোমাদের খালি ওই সূত্রতে কিছু অঙ্ক দেবে, যেমন এসটিপিতে কোনো গ্যাসের আয়তন এত হলে তাহলে এরকম টাইপের কোনো প্রশ্ন, যেটা একদম স্যার যেটা এনআরটি অ্যাভোগাদ্রো প্রকল্প থেকে যেটা আমরা পেয়ে থাকি। তো এই ফর্মুলাটা থেকেই বেশিরভাগ অঙ্ক তোমাদের দেওয়া থাকে, মূলত আদর্শ গ্যাসের ফর্মুলা থেকেই আমরা এইখান থেকে এখানে আমাদের যে আর এই যে ধ্রুবক, এই ধ্রুবকের কিন্তু মানটা স্যার আমাদের কিন্তু মনে রাখতে হবে, কেন ধ্রুবকের মানটা অনেকেই গোলায়। হ্যাঁ, কারণ সবসময় প্রশ্নপত্রে ধ্রুবকের মানটা দেওয়া থাকে, আমরা ধরে নিচ্ছি দেওয়া থাকে না, এটা ধরে নিয়ে কিন্তু আমাদের এগোনো উচিত। আর তারপরে তো রাসায়নিক গণনা আছেই, রাসায়নিক গণনাতে মূলত আমরা একটা বড় প্রশ্ন থাকে আর একটা এমসিকিউ প্রশ্ন থাকে। তো রাসায়নিক গণনাতে সেরকম আমরা এই যে নাম্বার অফ মোলস, মোল সংখ্যা, আচ্ছা মোল সংখ্যার যে অঙ্কটা হচ্ছে কতটা, কি হচ্ছে যে বস্তুটি বা যে যৌগ বা যে জিনিসটা তোমাদের বার করতে দিয়েছে মোল, তাদের ভর বা বাই তাদের পারমাণবিক ভর, এখান থেকে মোল কতগুলো মোল ব্যবহার হচ্ছে, বা কোন একটা বিক্রিয়ায় আমি যে রিঅ্যাক্টেন্ট বা বিক্রিয়াজাত পদার্থ এদের কতটা ওজন
বা এদের মধ্যে পরিবর্তন হচ্ছে, একটা বিক্রিয়া দিয়ে তার থেকে প্রশ্ন আমরা পাই। এরকম একটা প্রশ্ন যেটা আমরা প্রায় দেখছি, এটা কিন্তু থাকেই প্রত্যেকবারই, এখান থেকে একটা প্রশ্ন থাকে কি একটা বিক্রিয়া হলো, সেখানে এত গ্রাম সোডিয়াম সে যখন H2SO4 এর সঙ্গে রিঅ্যাক্ট করছে তখন কত গ্রাম সোডিয়াম সালফেট তৈরি করবে। তাহলে এই জিনিসগুলো, আর এসটিপি যেরকম স্যার একটু আগে বললেন, এসটিপি কোন তাপমাত্রা কোন চাপটাকে কিন্তু আমরা সাধারণ চাপ উষ্ণতা আমরা বলি, সেটা কিন্তু আমাদের জেনে রাখা দরকার, মনে রাখা দরকার। তাহলে এখানে মোটামুটি আমরা তোমাদেরকে একটা সাজেস্টিভ ওয়ে দেখাতে পারলাম কিভাবে আমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা খুবই দৃঢ় নিশ্চিত কি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো, খুব ভালোভাবে প্রিপেয়ার, কিন্তু অনেক সময় কি হবে, এখন তো আমরা স্কুলে যাচ্ছি না, নিজেরাই পড়ছি, আমরা সারাক্ষণ পড়ছি, কিন্তু এই যে মূল্যায়নটা কি আমরা কতটা পড়তে পেরেছি, কতটা আমরা প্রশ্নের উত্তর দিতে পারছি, সেখানে গিয়ে কিন্তু আমাদের আসল মূল্যায়নটা হয়। তাহলে এখানে আমাদের পারুল একাডেমির যে অ্যাপ আছে সেখানে তো হ্যাঁ বলো। হ্যাঁ বলো স্যার। বলছিলাম আমি সহ আরো বেশ কয়েকজন লাস্ট 50 মিনিট ক্লাস থেকে ডিসকানেক্ট ছিলাম, মানে আপনারা যে ক্লাস করাচ্ছিলেন তো সেটা আমরা পাচ্ছিলাম না, আমরা 15 মিনিটের মতো অন্য জায়গায় ছিলাম, তো আগে টোটালটা মিস করেছি আমি সহ আরো কয়েকজন। আচ্ছা আচ্ছা, তোমাদের অসুবিধাটা আমরা বুঝলাম। আচ্ছা, টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো এটা হয়ে থাকতে পারে। আমাদের এই ক্লাস তোমাদের ইউটিউবে আপলোড হয়ে থাকবে, তো তোমরা একটু কাইন্ডলি পারুল একাডেমিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ওখানে আপডেটেড ভিডিওগুলো লক্ষ্য রাখো। তো ওখানে তোমাদের শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স নয়, বাকি যে সমস্ত সাবজেক্টস গুলো আছে সেগুলোরও ভিডিও একে একে আপলোড হচ্ছে, তো তোমরা ওখানে ফলো করো, তোমরা পুরো ক্লাসটা ওখান থেকে পেয়ে যেতে পারো। ইভেন যে সাবজেক্টটা বা টপিকটা তোমার কোনো একটা জায়গায় মিস হয়ে গেছে, তুমি সেখান থেকে সেটা পেয়ে যেতে পারো। নিশ্চয়ই। আর এর পরেও যদি তোমাদের এই বিষয় নিয়ে, মানে এই যে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা ইউটিউবে ভিডিওতে রেকর্ডেড ওখানে তো আজ আপডেট হয়ে যাবে, সেখান থেকে তোমাদের জন্য প্রশ্ন থাকে তোমরা আমাদের কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমাদের যে পারুল অ্যাপ আছে সেখানে তো এই প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক আমরা সব সাবজেক্টেরই চেষ্টা করেছি একদম ডিটেইলসে বোঝানো, আর তার সঙ্গে তো মক টেস্ট আছে। আর যেটা বলছে আমরা কি মক টেস্ট, এই যে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, যখনই পরীক্ষাটা আমরা দিচ্ছি তখন আমরা কিন্তু বুঝতে পারছি কি একটা প্রশ্ন আমরা পড়েছি, কিন্তু তার প্রশ্নটা হয়তো ঘুরিয়ে বলে, প্রশ্ন ঘুরিয়ে এসছে, বুঝতে পারা যাচ্ছে না। তো সেই জন্য যে আমরা পড়ছি, আমরা জানি আমরা পড়েছি, কিন্তু এই যে নিজেকে মূল্যায়ন, আমি কি আদৌ প্রস্তুত, যাদের মধ্যে এই জিনিসটাই দ্বিধাবোধটা আছে, আমরা বলবো তারা অবশ্যই মক টেস্ট গুলো দিতে থাকো। তাহলে কি হবে, নিজের মূল্যায়নটা নিজে করতে পারবে যে আমার এই এই জায়গাগুলো এখনো একটু প্রিপারেশন নেওয়া দরকার আছে। তাই জন্য আমাদের পারুল একাডেমি থেকে তোমাদের জন্য মক টেস্ট নেওয়া হচ্ছে রেগুলারলি। অলরেডি কিছুজন তোমাদের মধ্যে দিয়েছো, আর যারা এখনো দিতে ইচ্ছুক তারা দিতে পারো। আমাদের পারুল অ্যাপে সমস্ত রকম লাইভ ক্লাস থেকে শুরু করে রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা চ্যাপ্টার স্যার যেরকম বললো, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এবার স্যার আপনি বলুন। হ্যাঁ, তাহলে এখানে এইটা স্যার তো মোটামুটি পুরোটাই বলছিলেন। আচ্ছা, এই ছাড়া এই যে আমরা ডিসকাস করব, এখানে এবার তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে। এই সেট 1 যে মক টেস্টটা হলো সেখানে একটা প্রশ্ন ছিল যে ঘন কুয়াশায় গাড়িতে হেডলাইটে কি ধরনের আলো ব্যবহার করা হয়, এরকম সামথিং কিছু একটা ছিল। তো স্যার ওটা অ্যানসার কি হবে? ঘন কুয়াশায় কি ধরনের আলো ব্যবহার করা হয়, এক্ষেত্রে ব্যবহার করা হয়, হ্যাঁ, কেন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় বলতে পারবে স্যার? ফগ লাইটের ওটা কি দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো ব্যবহার করা হয়? হ্যাঁ, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যে আলোর বেশি, যেমন আমাদের খুব বেশি হলেও কি হবে, অপর দিক থেকে আসা কোনো গাড়ি চালকের তার অসুবিধা হবে। তাই খুব বেশি না, আবার খুব কম তরঙ্গ দৈর্ঘ্য না, মাঝামাঝি তরঙ্গ দৈর্ঘ্য। জানো আমাদের প্রথমে আছে বেগুনি আর একদম নিচে আছে কে রেড, ওই জন্য হলুদ রঙের ব্যবহার। স্যার এই প্রশ্নটাও খুব ভালো একটা প্রশ্ন করেছে, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে যেটা আমি বলছিলাম, প্রশ্ন ঘুরিয়ে আসা, এটাকে তাহলে দেখো যদি আমরা প্রশ্নটাকে একটু ঘুরিয়ে যদি আসে তোমাদের কাছে কি লালের, স্যার যেরকম বললেন লালের তরঙ্গ দৈর্ঘ্য আরো বেশি, ওইটা কেন ব্যবহার হয় না? এইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকবে যে ঘুরিয়ে দিলেও আমি যেন উত্তরটা করে আসতে পারি, নিজের মধ্যে এই কনফিডেন্সটা তৈরি হওয়া অবধি নিজেরা প্র্যাকটিস করতে থাকবে। তাহলে এখানে লাল এই যে রংটা যেটা ব্যবহার হয় না, সেটা আমরা দেখেছি কি আমাদের চোখে মানে হলুদ আলোটার গ্রহণযোগ্যতা অনেকটা বেশি, যেরকম সবুজ আলোটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য লালের থেকে। তারপরে নীল আলোটা, যেটা স্যার একটু আগে যখন আকাশ নীল দেখায় কেন, তো
তো এই ধরনের প্রশ্নের উত্তর আমরা এখান থেকে পাবো। আচ্ছা, এরপরেও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে, কোনো রকম অনুশোচনা না করে সত্তর আমাদের সাথে যোগাযোগ করো। আমরা লাইভ ক্লাসের মাধ্যমে হোক বা ডাউট ক্লিয়ারিং সেশনে অফলাইনের মাধ্যমে হোক তোমাদের কাছে পৌঁছে যাব এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা চাইবো তোমরা সকলে খুব ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করো এবং খুব ভালো মাধ্যমিকের রেজাল্ট করো। এই বলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি।